একদম পরিষ্কার এটা। আমি প্রথমেই 5 রাজ্যে সমস্ত ভোটদাতা, রাজনীতিক, প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাবো যে একটা রক্তপাতবিহীন নির্বাচন 5 রাজ্যে যে করা যায় সেটা তারা দেখিয়ে দিয়েছে, যেটা আমাদের এই রাজ্য পারে না। এখন বিষয় হচ্ছে অনেকগুলো মজার জিনিস উঠে এলো সৈকত। প্রথম কথা হচ্ছে আমার তৃণমূলের অবস্থা দেখে, মানে তৃণমূলের চেয়ারম্যান আর কো চেয়ারম্যানের বক্তব্য দেখে কেমন আমার বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের কথা মনে পড়ছে, যে ওরা মূল পর্বে তো যেতে পারলো না, অথচ ভারতের খেলার সমালোচনা করে। হ্যাঁ, ঠিক ওই রকমই অবস্থা, মানে কংগ্রেসের ধারে কাছে তৃণমূল কোথাও নেই, কিন্তু তাদের সমালোচনা করছে। এখন আরেকটা খুব মজাদার ইন্টারেস্টিং পয়েন্ট, আমি জানি না এটা নিয়ে কেউ বললেন না, অধীর চৌধুরী যে কথাটা বললেন সেটা তো প্রকৃতপক্ষে মোদীজির নেতৃত্বকেই মেনে নিলেন। শক্তিদার এসে এই জায়গায় বক্তব্য থাকবে, আমি শক্তিদার বক্তব্য একটা কারণ আছে, কিন্তু তৃণমূল গ্যালারিতে বসে হাততালি দেবে ভেবেছিল, সেটা হয়নি। এক মিনিট, না না সৈকত, এইটা কিন্তু প্রকৃতপক্ষে অধীর চৌধুরী কিন্তু মোদীজির নেতৃত্ব মেনে নিলেন, যে মোদীজিকে দিয়েই এই জয়টা হয়েছে, তার মানে তার নেতৃত্ব মেনে নেওয়া। এখন একটা জিনিস আমার যে বক্তব্যটা আমি মোদীজির কাছ থেকে শুনছিলাম, ঠিকই তো, নেতার কাছে তো এটাই প্রত্যাশা, একজন রাজ্যের লিডার অথবা দেশের লিডার, তার কাছে তো সাধারণ মানুষের এটাই প্রত্যাশা হবে যে যারা দুর্নীতিগ্রস্ত তারা শ্রীগড়ে থাকবে। এটা তো এই তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের মতন বক্তব্য হবে না, বালু আমার লালু, পার্থ আমার নিজের কোলের ছেলে, এটা তো বক্তব্য হতে পারে না একটা লিডারের। যে দোষ করেছে, যে অন্যায় করেছে, যে দুর্নীতি করেছে, তাকে জেলে থাকতে হবে। আমাকে শেষ করতে দিতে হবে। প্রথম কথা হচ্ছে প্রদীপ্তর উত্তরটা নিয়ে নি, দীপ্তিমান একটু প্রদীপ্তর উত্তরটা নিয়ে নি। ওয়াশিং মেশিন না, না না এক মিনিট, আমি তার প্রদীপ্ত কথা শুনবো না, না আমাকে এইটুকু শেষ করতে। আচ্ছা 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 আচ্ছা, দীপ্তিমানদের উত্তরটা নিয়ে তারপরেই প্রদীপ্তর বরং আসবে, সুবিধা হবে তাহলে। আচ্ছা ঠিক, চলো চলো দুবার। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে অজিত পাওয়ারের ক্ষেত্রে আমার বক্তব্য নেই, ওয়াশিং মেশিন কি হয়েছে কি হয়নি সেটা বিজেপি নেতৃত্ব শর্মা বা আমি আমার নিয়ে এই নিয়ে বক্তব্য নেই। রাজীব ব্যানার্জি, কিন্তু সৈকত, অর্জুন সিং, কিন্তু সৈকত, শুভেন্দু অধিকারী, কিন্তু সৈকত কৌস্তবের কথা অনুযায়ী সত্যি তো এইরকম দেশে তো একটা রাজনৈতিক দল থাকা দরকার, যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ মানুষগুলোকে এক জায়গায় এনে তাদেরকে শুদ্ধ করবে। এতে খারাপের কি আছে? বিষয় যেটা কৌস্তব বলছিল যে অসভ্যতার ধারা, সত্যি এটা অসভ্যতার ধারা একটা চলছে, কিন্তু বিষয় হচ্ছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি না, ইন্দিরা গান্ধীর কালো হাত দেয়ালে লটকানো দেখতাম। এই অসভ্যতাটা কারা চালু করেছিল? প্রফুল্ল সেন সম্পর্কে যে কথা দেয়ালে লেখা হতো, বিধান রায় সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই অসভ্যতার ধারা কারা চালু করেছিল? এখন বিষয় হচ্ছে যে এই অসভ্যতাটা পশ্চিমবঙ্গের, এই অশালীনতার ধারাটা পশ্চিমবঙ্গে বহুদিন ধরে বহমান। গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এটা তো বিজেপি বলেনি তখন, হ্যাঁ কারা বলেছিল? এখন এই অসভ্যতার ধারা তারই কন্টিনিউশন চলছে, এর থেকে বেরোনো দরকার, এটা আমি একমত সম্পূর্ণভাবে। এখন প্রদীপ্ত যে কথাগুলো বললো একটা স্পিরিট নিয়েও বললো, দেখো আমি একদম একমত, তৃণমূল কংগ্রেস গত এক বছরে প্রচুর কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সাফল্যের কোনো শেষ নেই। যেমন ধরো অর্থনীতির ক্ষেত্রে খেটে খাওয়া নিজের দলের নেতাদের যে অভূতপূর্ব উন্নয়নের ধারা আমরা দেখতে পেয়েছি, তার কম বেশি সাক্ষী আমরা সবাই। ইন্ডিয়া জোটের এই কৌস্তব বা শক্তি দ্বারাও এই বিষয়ে সহমত হবে। আচ্ছা, সামাজিক ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই যেমন ধরো পুলিশের গাড়িতে বসে কুণাল ঘোষ সরকার ও তার মূল পরিচালকের বিরুদ্ধে যে ঘৃণ্য ভাব পোষণ করতেন, সেটা কিন্তু এই সরকার উন্নয়নের মাধ্যমে সেই সামাজিক চ্যুতিকে আটকাতে পেরেছে। এই সরকার যেমন রাজীব বাবু, সব্যসাচী বাবুরা যারা কটু কথা বলতেন সরকারের বিরুদ্ধে,